কি গো, কয়টা বাজে সেদিকে খেয়াল করেছো? দুপুর হতে এলো, এখনো তুমি রান্নাঘরে ঢুকলে না। কখন আমাদের খেতে দেবে? সেই দুপুরের খাবার বিকেল 5টার সময় খেতে দেবে? দাঁড়াও না বাপু, একদিন একটু এদিক ওদিক হলে কি হবে? প্রতিদিনই তো সময় মতো খাও। সংসারে তো আরো বাকি কাজ আছে, সেগুলো তো আমাকে করতে হবে। তুমি তো আমাকে 10টা 5টা কাজের লোক রেখে দাওনি যে তারা এসে এগুলো করে দিয়ে যাবে। এগুলো তো আমাকে করে তারপরে রান্নাঘরে ঢুকতে হবে। আর রান্না নিয়ে তোমারও তো ভাবতে হবে না? তো সবকিছু কেটে গুছিয়ে রেখে এসছি, এখন যে রান্নাকে বসিয়ে দেবো, হয়ে যাবে তাড়াতাড়ি। ভালো খারাপ মিলিয়েই একটা মানুষ। মানুষের যেমন ভালো দিকও থাকবে, সেরকম তার খারাপ দিকটাও থাকবে। তবে ভালোর দিকটা যদি বেশি থাকে তাহলে কিন্তু খারাপ দিকগুলো তার ঢেকে যায়। আমি যদি 3 বেলা সিদ্ধ ভাত রান্না করে দিই, তাহলে ও কখনো বলবে না কেন তুমি অন্য কিছু রান্না করোনি। কখনো যদি রান্নাটা খারাপও হয়ে যায়, লবণ বা ঝাল বেশি হয়ে যায়, তারপরও কখনো বলবে না আমাকে যে কেন তোমার তরকারিতে ঝাল হলো, কেন আজকে লবণ বেশি হলো। এইসব বিষয় নিয়ে কখনো কমপ্লেন করে না। আজ বেশ অনেকটা দেরিই হয়ে গেছে, যার জন্যই কথাগুলো আমাকে বলেছে। আমার শ্বশুর বাড়িতে আবার প্রত্যেকটা মানুষের খাবার নিয়ে কিছু না কিছু কমপ্লেন থাকবে। ভালো হলে সেদিন আর কেউ কিছু বলবে না, কিন্তু খারাপ হলে সেদিন আর রক্ষা নেই। তার ভিতর থেকে এরকম একটা পিচ যে কি করে বের হলো আমি নিজেই বুঝতে পারি না। বাড়িতে যখন যাই, রান্নাঘরে ঢুকি, তখন খুব ভয়ে ভয়ে রান্না করি যে আজকে যদি রান্নাটা খারাপ হয় তাহলে নিশ্চয়ই আমাকে কথা শুনতে হবে। তবে সেদিক থেকে আমি একটু ভাগ্যবানই বলতে হয়। বাড়িতে গেলে আমাকে কমই রান্না করতে হয়। আমার যা ওরাই রান্না করে। আমার দায়িত্বটা থাকে তুমি সবাইকে খাবার পরিবেশন করবে। তোমার রান্নাঘরের কোনো কাজ নেই, শুধু একটু গুছিয়ে দিলেই হবে, আর পরিবেশনের দায়িত্বটা সম্পূর্ণ আমার। তো যাই হোক, এদিক থেকে একটু বেঁচে গেছি। আর ছোটবেলা থেকে না রান্নাঘরে খুব একটা আমি যাইনি। মা ছিল, দিদি ছিল, ওরাই সব সময় করতো, যার জন্য আমার রান্নাবান্নার কাছে অতটা যেতে হতো না। মায়ের কাছ থেকে দেখে দেখেই রান্নাটা শিখেছি। মা বলতো, এখন রান্না করছিস না, শ্বশুরবাড়ি গিয়ে ঠিকই সবাইকে রান্না করে খাওয়াবি। মাঝে মাঝে বলতো, আমি দেখিয়ে দিচ্ছি, রান্নাটা আজ তুই কর। কিন্তু লবণ দিতে গেলে, মা কতটুকু লবণ দিতে হবে? হলুদ দিতে গেলে বলতাম, মা কতটুকু হলুদ দিতে হবে? মা তখন বলতো যে থাক, তোর আর রান্না করা দিয়ে কাজ নেই। এতই যখন আমার সব কিছু বলে দিতে হবে, নিজের একটা আন্দাজ আছে, আন্দাজ মতো দিতে হয়। আমি বলতাম, আন্দাজ আবার কি? কতটুকু হলুদ কতটুকু লবণ দেবো আমি কি করে বুঝবো? মা তখন বলতো, থালায় যখন ভাত দেই, ভাত খাওয়ার সময় কি করে বুঝিস যে কতটুকু লবণ দিয়ে খেতে হবে? সেরকম রান্নার বেলায়ও আন্দাজ করে সব কিছুই নিতে হয়। এখন আন্দাজটা শিখে গেছি। এখন আর মাকে বলতে হয় না মা কতটুকু লবণ দেব, কতটুকু হলুদ দেব। রান্না করা প্রত্যেকটা মেয়েরই একটা আলাদা গুণ। এটা কখনো কাউকে শিখিয়ে দিতে হয় না, এটা মেয়েরা এমনিতেই শিখে যায়। আমি আমার বাবাকে দেখেছি, রান্না নিয়ে না কোনোদিন আমার মাকে কথাই শোনায়নি। সেরকমটা আমি ওর মধ্যেও পেয়েছি। রান্না আমি যেমনই করি না কেন, আজ পর্যন্ত বলতে শুনিনি যে রান্না খারাপ হয়েছে, আজকে খাবো না। সর্ষে ইলিশটা আমাদের বাড়িতে প্রায়ই খাওয়া হয়। আজ বললো বেগুন দিয়ে ইলিশের একটু পাতলা ঝোল করো, তাই তো বেগুন দিয়ে ইলিশের ঝোলটা বসিয়ে দিয়েছি। এদিকে বরবটি আর আলুর তরকারিটা করব। বরবটিগুলো ভেজে নিয়েছি, আলুগুলোও ভেজে নেব। এদিকে আমার মাছটাও প্রায় হয়ে গেছে, তো ভাবলাম যে মাছটাও এইদিকে দিয়ে দিই। আর ইলিশ মাছ তো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, নামানোর আগে আগে দিয়েছি, ঢেকে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। আলুগুলো নামিয়ে নিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আজকে তেমন কিছুই মশলা ব্যবহার করছি না তরকারিতে, শুধু জিরে আর কাঁচামরিচ বেটে রেখেছিলাম, সেটাই শুধু দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে একটু ভেজে জল দিয়ে দেব। আমি বেশি তরকারিতে তেমন মশলাই ব্যবহার করি না, শুধু জিরে বাটা দিয়েই রান্নাটা করি। জলটা দিয়ে দিলাম, আর সিদ্ধ হয়ে গেলে তখন বরবটিগুলো দিয়ে দেবো। বরবটিগুলো তো ভাজাই আছে, আর আগে থেকে দিলে বরবটির কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে, আর সবুজ সবুজ ভাবটা থাকবে না। এদিকে আমার মাছ ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ইলিশ মাছে যত কম মশলা ব্যবহার করা হবে, খেতে কিন্তু ততই ভালো হবে। ঝোলটা ফুটে উঠেছে, এবার বরবটিগুলো দিয়ে দেব। বরবটিগুলো দিয়ে আর বেশিক্ষণ রান্না করতে হবে না। আলুগুলোর দিকে সিদ্ধ হয়ে গেছে, মাছগুলোও দিয়ে দেব। একটু ঝোলটা কমলেই তারপরেই নামিয়ে নেব। কম মশলায় রান্না করলেও কিন্তু তরকারির স্বাদ যে একদম খারাপ হয় তাও কিন্তু না, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর মশলা যত কম খাওয়া যায় ততই কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। ও যেদিন বাসায় থাকবে সেদিন বলবে আজ কিন্তু প্রেশার কুকারে ভাতটা রান্না করবে। আর প্রেশার কুকারের ভাতটা কিন্তু ভীষণ ভালো হয়, একটু আঠালো আঠালো ভাব থাকে, খেতে কিন্তু ভালো লাগে গরম গরম। চালটা ধুয়ে নিয়েছি, এবার বসিয়ে দেবো। আর প্রেশার কুকারে ভাত হতে তো খুব বেশি সময় লাগবে না, 10-15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। ছোটবেলায় মা কাকিদের দেখতাম মাটির হাঁড়িতে বসা ভাত রান্না করতো। এখন সেই মাটির হাঁড়িও নেই, কেউ বসা ভাতও রান্না করে না। আমার বাবার বাড়িতে এখনও আমার কাকিমারা বসা ভাতই রান্না করে, কিন্তু আমার মাকে ছোটবেলায় দেখেছি ফ্যান ঝেড়েই ভাত রান্না করতে। এখন অবশ্য রাইস কুকার আসাতে বসা ভাতটাই মাঝে মাঝে রান্না হয়।
ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।